প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আবারও হিসাব বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নিরীক্ষা ও নিশ্চয়তা এই কোর্সের ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো। এই অধ্যায়ের আজকে আমরা প্রথম ক্লাস করব। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টার টপিকস হচ্ছে নিরীক্ষার সাক্ষ্য প্রমাণপত্র বা অডিট এভিডেন্স। শিক্ষার্থী, তোমরা জানো যে আজকে বা আধুনিক যুগে নিরীক্ষাটা অতীব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিধিবদ্ধ কোম্পানির ক্ষেত্রে নিরীক্ষা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিরীক্ষার ক্ষেত্রে সাক্ষ্য বা প্রমাণপত্র একটা নতুন সংযোজন। অর্থাৎ আমরা জানি যে একটা নিরীক্ষার মূল কাজ হচ্ছে নিরীক্ষা প্রতিবেদন বা অডিট রিপোর্ট তৈরি করা। আর এই অডিট রিপোর্ট প্রস্তুত করার জন্য নির্ভরযোগ্য প্রমাণ অবশ্যই দরকার। শুধু আমি মুখে মুখে কোনো রিপোর্ট তৈরি করে দিলাম, আমার কোনো রিপোর্টের কোনো প্রমাণপত্র বা কোনো এভিডেন্স থাকলো না, তাহলে সেই রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। আর সেটাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য সাক্ষ্য বা প্রমাণ খুব বেশি প্রয়োজন, বা বলা যেতে পারে যে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান ক্ষেত্রে নিরীক্ষার সাক্ষ্য প্রমাণপত্র। সাক্ষ্য প্রমাণপত্রের মাধ্যমে নিরীক্ষকগণ কোনো প্রতিষ্ঠান সম্পর্কে তাদের পূর্ণাঙ্গ মতামত নিজে দিয়ে থাকেন এবং অন্যদের জন্য সেই মতামত প্রদান করে থাকেন, যেটাকে আমরা বলি অডিট রিপোর্ট। মূলত অডিট রিপোর্ট কিন্তু একজন নিরীক্ষকের মতামত, আর এই মতামত প্রদান করার জন্য একজন নিরীক্ষককে যে কোনো প্রতিষ্ঠান বা তিনি যে প্রতিষ্ঠানটি নিরীক্ষা করছেন সেই প্রতিষ্ঠানের বিস্তারিত ধারণা পাওয়ার জন্য বা পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার জন্য তার বিভিন্ন ধরনের সাক্ষ্য এবং প্রমাণপত্রের দরকার হয়। তো চলো শিক্ষার্থী, আমরা দেখি যে নিরীক্ষার সাক্ষ্য ও প্রমাণপত্র এই অধ্যায়ে কি ধরনের টপিকস রয়েছে। আজকে মূলত আমরা কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা শেষে তোমরা নিরীক্ষার সাক্ষ্য এবং প্রমাণপত্র কি সেটা বলতে পারবে, নিরীক্ষা কার্যসূচির ধারণা ব্যাখ্যা করতে পারবে, নিরীক্ষা কার্যসূচি এবং নিরীক্ষা নোট বই এই দুইটার মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে। প্রথম যে টপিকসটা ছিল আমাদের সাক্ষ্য প্রমাণপত্র, দ্যাট মিনস নিরীক্ষার সাক্ষ্য এবং প্রমাণপত্র। আসলে আমরা জানি যে হিসাব বিজ্ঞানের যে রীতি বা নীতিগুলো আছে বা গ্যাপ অনুযায়ী যে রুলস বা রেগুলেশনগুলো আছে সে অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। কিন্তু হিসাব সংরক্ষণ করার পরও অনেক সময় দেখা যায় যে গুরুত্বপূর্ণ হিসাব সংক্রান্ত যে প্রামাণ্য দলিলপত্রগুলো আছে সেগুলো খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট হয়তোবা বিভিন্ন ডকুমেন্টের ভিত্তিতে একটা আর্থিক বিবরণী প্রস্তুত করে ফেলেছেন। প্রথম থেকে তিনি জার্নাল করেছেন, অর্থাৎ রেকর্ড প্রসেস করেছেন, সেগুলোকে ট্রান্সফার করেছে, ট্রায়াল ব্যালেন্স করেছেন এবং ফাইনাল স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্টও তিনি তৈরি করে ফেলেছেন, বা আর্থিক অবস্থার বিবরণী যেটা উদ্বর্তপত্র বা ব্যালেন্স শিট তৈরি করে ফেলেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে সেই ব্যালেন্স শিটের সাপোর্টে যে গুরুত্বপূর্ণ দলিলগুলো বা ডকুমেন্টগুলো বা কি বলবো বিল ভাউচার রসিদগুলো রয়েছে সেগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না। কিন্তু নিরীক্ষার ক্ষেত্রে এই প্রমাণপত্রগুলোকে একত্রিত করে মূল্যায়ন করা খুবই জরুরি। অর্থাৎ একজন নিরীক্ষক যদি এই ধরনের বিল রসিদ ভাউচার বা কি বলবো ট্রানজেকশনের এগেনস্টে কোনো সাপোর্টিং ডকুমেন্ট না দেখেন তাহলে তিনি তার মতামত বা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। সেই জন্য এই সকল জিনিসগুলোকে একত্রিত করে মূল্যায়িত করা খুবই জরুরি। তাই আমরা বলতে পারি যে নিরীক্ষার সাথে সংশ্লিষ্ট যে সকল দলিলপত্র, অর্থাৎ একজন নিরীক্ষক যেই সকল দলিলপত্রের ভিত্তিতে তার মতামত প্রদান করে থাকেন সেই সকল দলিলপত্রগুলোকেই প্রামাণ্য দলিল বলা যেতে পারে বা সাক্ষ্য প্রমাণপত্র বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একজন অডিটর তার অডিট রিপোর্ট পূর্ণাঙ্গ করার জন্য বা একটা প্রতিষ্ঠান সম্বন্ধে তার পূর্ণাঙ্গ ধারণা প্রদানের জন্য তিনি যেই সকল ডকুমেন্ট বা দলিলপত্রকে গ্রহণ করে থাকেন সেগুলোকেই আমরা বলতে পারি সাক্ষ্য প্রমাণপত্র বা প্রামাণ্য দলিল।
অবশ্যই একজন নিরীক্ষককে সেই সকল ডকুমেন্টগুলোকে একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে হবে, যাতে তিনি তার নিরীক্ষা মানকে প্রয়োজনীয় জ্ঞান এবং প্রামাণ্য দলিলপত্রটি একত্রিত করার সম্যক ধারণা পেতে পারেন। অর্থাৎ আমি এখানে যেটা বলতে চাচ্ছি শিক্ষার্থী, যে একজন নিরীক্ষককে সেই সকল ডকুমেন্টগুলোকে একটা নির্দিষ্ট মানে উন্নীত করতে হবে, যেখান থেকে তিনি অডিট করা প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন। না হলে কিন্তু নিরীক্ষার যে প্রকৃত উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাই ব্যাহত হবে। শিক্ষার্থী দেখো, এখানে যেটা বলা আছে, আর্থিক বিবরণী প্রস্তুতে ব্যবহৃত মৌলিক তথ্যাবলী এবং হিসাব নিকাশ সংক্রান্ত অন্যান্য তথ্যকেই এক কথায় নিরীক্ষার সাক্ষ্য প্রমাণপত্র বলে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য যে সকল তথ্যগুলো বা প্রমাণগুলো ইউজ করা হয় সেই সকল তথ্য, এছাড়াও হিসাব নিকাশ করার জন্য অন্যান্য যে সকল তথ্য ব্যবহার করা হয় সবগুলোকেই একত্রে নিরীক্ষার সাক্ষ্য প্রমাণপত্র বা অডিট এভিডেন্স বলা হয়ে থাকে। এখানে আমরা আরেকটু বিস্তারিত দেখব শিক্ষার্থী। দেখো, আমি যদি রিড আউট করে যাই তাহলে যেটা দেখা যাচ্ছে যে একটি লেনদেন বা তৎসংশ্লিষ্ট বিষয়ের প্রমাণপত্র নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী। অর্থাৎ একটা লেনদেন বা তৎসংশ্লিষ্ট বিষয়ের প্রমাণপত্র হিসাবে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, উদ্বর্তপত্র, হিসাব পদ্ধতি এবং অন্য সার্বিক বিষয়ের সত্যতা যাচাই ও মতামত প্রদানের ভিত্তিস্বরূপ যে লিখিত এবং অনুমোদিত তথ্য নিরীক্ষক সংগ্রহ করেন তাকে নিরীক্ষা প্রমাণক বা সাক্ষ্য প্রমাণ বলা হয়ে থাকে। অর্থাৎ শিক্ষার্থী, আমি আগে যে কথাটা বললাম যে একজন অ্যাকাউন্টেন্ট তিনি হয়তো রেকর্ড করেছেন, ক্লাসিফাই করেছেন, ট্রায়াল ব্যালেন্স তৈরি করেছেন, ব্যালেন্স শিট তৈরি করেছেন। এখন এইগুলোকে সাপোর্ট করার জন্য যেই সকল ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই অনুমোদিত। এই সকল ডকুমেন্টগুলোকে নিরীক্ষা প্রমাণক বা নিরীক্ষার সাক্ষ্য প্রমাণ বলা হয়ে থাকে। সেটা হতে পারে যে কোনো ট্রানজ্যাকশনের বিল কিংবা ভাউচার হতে পারে, কোনো রসিদ হতে পারে, কোনো চালানপত্র হতে পারে, কিংবা কোনো পাওনাদারের কাছ থেকে প্রাপ্তি স্বীকারপত্র হতে পারে, ব্যাংক জমাদানের রসিদ হতে পারে, বিভিন্ন ধরনের রসিদ, কোনো সম্পদ ক্রয়ের ভাউচার হতে পারে। এই ধরনের ভাউচারগুলো, অর্থাৎ যে ভাউচারগুলো একটা ট্রানজ্যাকশন বা একটা লেনদেনকে সত্য প্রতিষ্ঠিত করে বা একটা লেনদেনকে সাপোর্ট করে, সেই সকল ভিত্তির দলিলগুলোকে বা ডকুমেন্টগুলোকে আমরা কি বলছি? প্রামাণ্য দলিলপত্র বা নিরীক্ষা প্রমাণক। এখানে একজন রাইটার তার সংজ্ঞা দিয়েছেন, শিক্ষার্থী তোমরা দেখো, পড়ে নিতে পারবে। আলভিন অ্যারেঞ্জের মতে সাক্ষ্য প্রমাণ হলো নিরীক্ষক কর্তৃক নির্ধারিত সীমারেখার মধ্যে প্রয়োজনীয় যে কোনো প্রকার তথ্য। অর্থাৎ নিরীক্ষকের যে একটা নির্ধারিত আওতা বা পরিধি বা সীমারেখা আছে, সেই সীমারেখার মধ্যে তার প্রয়োজনীয় যে কোনো প্রকার তথ্যকেই বলা যেতে পারে নিরীক্ষার সাক্ষ্য প্রমাণপত্র। অর্থাৎ কোম্পানি আইন মোতাবেক নিরীক্ষার যে পরিধি, নিরীক্ষক সেই পরিধির মধ্যে যে কোনো ডকুমেন্টকে সাক্ষ্য প্রমাণ হিসাবে গ্রহণ করতে পারেন। এই হচ্ছে নিরীক্ষার সাক্ষ্য প্রমাণপত্র। আশা করছি শিক্ষার্থী নিরীক্ষার সাক্ষ্য প্রমাণপত্র সহজেই তোমরা বুঝতে পেরেছ। মূল কথা এটাই যে নিরীক্ষা রিপোর্ট তৈরি করার জন্য যে সকল ডকুমেন্ট বা দলিল একজন নিরীক্ষক গ্রহণ করে থাকেন সেগুলোকেই বলা হয়ে থাকে নিরীক্ষার সাক্ষ্য প্রমাণপত্র। শিক্ষার্থী, এর পরের যে টপিকসটা রয়েছে নিরীক্ষা কার্যসূচি, এটাকে আমরা নিরীক্ষা কার্যক্রমও বলতে পারি, আবার নিরীক্ষা কর্মসূচিও বলতে পারি। তোমরা কর্মসূচি বা কার্যসূচি এই ধরনের শব্দগুলোর সাথে অবশ্যই পরিচিত। তোমরা জানো যে আসলে কার্যসূচিতে কি ধরনের বিষয়বস্তু থাকে বা কার্যসূচি কাকে বলা হয়ে থাকে। সাধারণত কোনো কাজের যদি আমরা পরিকল্পনা করে থাকি বা কোনো কাজ করব এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, তাহলে সেই কাজটা আমরা কিভাবে করব, কখন করব, কার দ্বারা করব, সেগুলো সম্বন্ধে ডিটেলস বা বিস্তারিত একটা বিবরণ আমরা মনের মধ্যে ছবি এঁকে নিই। অনেক সময় সেটা হতে পারে লিখিতও। তো নিরীক্ষা কার্যসূচি বা নিরীক্ষা কার্যক্রমও ঠিক সেই রকম, যে আমরা নিরীক্ষা যে কাজটা করব সেটা কিভাবে করব, কোন কোন কর্মচারীর মাধ্যমে করব, কাকে দিয়ে কোন কাজটি করাবো, এই যে ডিটেলস,
এই ডিটেলস যে বিষয়টা সেটাকে আমরা সাধারণত নিরীক্ষা কার্যসূচি বলে থাকি। শিক্ষার্থী, আসলে একজন নিরীক্ষক তার কাজ সম্পাদনের কাজে নিয়োজিত ব্যক্তিকে তার কাজ সম্পাদনের জন্য যথাযথ পরিকল্পনা প্রণয়ন করিয়ে দেন। অর্থাৎ অনেক সময় একজন নিরীক্ষক নিজেই কাজ করেন না, তার সাবঅর্ডিনেট যারা আছে সকলকে নিয়েই কিন্তু তিনি তার কাজটা করেন। তো একজন নিরীক্ষক নিরীক্ষা কাজ সম্পাদনের জন্য কাজে নিয়োজিত ব্যক্তিকে কাজ সম্পাদনের যথাযথ পরিকল্পনা প্রণয়ন করেন। এইরূপ যে পরিকল্পনাগুলো করা হয়ে থাকে সেই পরিকল্পনাগুলো কাজ হচ্ছে কিনা সেগুলো অনেক সময় তদারকিও করতে হয়। তাই একটা নিরীক্ষা কার্য সুচারুরূপে সম্পাদন হচ্ছে কিনা, অর্থাৎ আমরা যেইভাবে মনের মধ্যে ছবি এঁকে নিয়েছিলাম বা যেইভাবে আমি কাজটা সম্পাদন করব চিন্তা করেছিলাম সেইভাবে কাজটা হচ্ছে কিনা সেটার জন্য আমার তদারকি করা প্রয়োজন। তো তদারকি করার সময় এই জন্য আমাদের একটা লিখিত পরিকল্পনা থাকা প্রয়োজন। তো নিরীক্ষা কার্যক্রম বা নিরীক্ষা কার্যসূচি আসলে একটা নিরীক্ষার পরিকল্পনা, অর্থাৎ নিরীক্ষা কাজটাকে সুচারুরূপে সম্পাদন করার জন্য নিরীক্ষক তার কাজের সুচিন্তিত একটি পরিকল্পনা রচনা করেন। নিরীক্ষা কাজের এই পরিকল্পনা বা এই প্ল্যানিং এটাকেই বলা হয়ে থাকে নিরীক্ষা কার্যসূচি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো যে নিরীক্ষা কার্যসূচি হচ্ছে নিরীক্ষা কাজ সংক্রান্ত পরিকল্পনা। অর্থাৎ আমি নিরীক্ষা কাজটা কিভাবে সম্পাদন করব, কার দ্বারা সম্পাদন করব, কখন সম্পাদন করব, কোথায় সম্পাদন করব, কতদিনে সম্পাদন করব, কিভাবে করব, সেগুলো বিস্তারিত যে বিবরণ, বলা যেতে পারে লিখিত বিবরণ, সেটাই হচ্ছে নিরীক্ষা কার্যসূচি বা নিরীক্ষা কার্যক্রম। এক কথায় যদি আমরা বলি যে নিরীক্ষা কাজ সংক্রান্ত পরিকল্পনাই হচ্ছে নিরীক্ষা কার্যসূচি, নিরীক্ষা কাজ সংক্রান্ত পরিকল্পনাই হচ্ছে নিরীক্ষা কার্যসূচি। বিভিন্ন রাইটারগণ অনেকভাবে সংজ্ঞা দিয়ে রেখেছেন। আমি তোমাদেরকে এখানে একটা সংজ্ঞা একটু উল্লেখ করব শিক্ষার্থী। B.N. থ্যান্ডন তিনি একটা সংজ্ঞা দিয়েছেন যে নিরীক্ষার আওতা নির্ধারণ এবং ব্যবসায়ী হিসাব রক্ষণ, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবরের পর নিরীক্ষকের প্রয়োজন কার্য সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন করা। নিরীক্ষা কার্যের এই পরিকল্পনাকে নিরীক্ষা কার্যসূচি বলা হয়ে থাকে। উনার ভাষাতে উনি যেটা বুঝিয়ে দিয়েছেন যে একজন নিরীক্ষক প্রথমেই দেখবেন যে তার নিরীক্ষার আওতা বা পরিধিটা কতটুকু, এবং তিনি ব্যবসায়ী হিসাব রক্ষণ এবং ওই যে প্রতিষ্ঠানে তিনি নিরীক্ষা কার্য সম্পাদন করবেন সেই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা শক্তিশালী কিংবা কতটা দুর্বল, অর্থাৎ কতটা কাজ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা দ্বারা করা সম্ভব, এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার পরে নিরীক্ষক তার প্রয়োজনীয় কার্যটা কিভাবে সম্পাদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত একটা পরিকল্পনা প্রণয়ন করেন। আর নিরীক্ষা কার্যের এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে বলা হচ্ছে নিরীক্ষা কার্যসূচি। শিক্ষার্থী, তাহলে আমরা এক কথায় যেটা বলতে পারি যে নিরীক্ষা কাজে নিযুক্ত যে কর্মচারীগণ তারা কে হবেন, কে কি কাজ করবেন, কোন সময়ে কাজ করবেন, বা আর্থিক বিবরণীতে প্রতিটি লেনদেন কি পদ্ধতিতে যাচাই করা হবে, এই সম্পর্কে বিজ্ঞানসম্মত লিখিত যে বিবরণী বা লিখিত যে পরিকল্পনা সেটাই হচ্ছে নিরীক্ষা কার্যসূচি। আই রিপিট প্রিয় শিক্ষার্থী, একজন নিরীক্ষক তার কাজটা সুচারুরূপে সম্পাদনের জন্য যে সকল লিখিত পরিকল্পনা প্রণয়ন করে থাকেন তাকে নিরীক্ষা কার্যসূচি বলা হয়ে থাকে। এই পরিকল্পনার মধ্যে নিরীক্ষক নিজে কিভাবে কাজ করবেন, কোন কর্মচারীদের দ্বারা কাজ করিয়ে নেবেন, কখন কাজ করবেন, কিভাবে তিনি ট্রানজ্যাকশনগুলোর যাচাই করবেন, ট্রানজ্যাকশনগুলো সঠিক কিনা এগুলো কিভাবে যাচাই করবেন, কার দ্বারা যাচাই করবেন, কোন কর্মচারীকে কি কাজ দিবেন, সবকিছুর ডিটেলস লিখিত একটা বিবরণ, যেটাকে আমরা বলছি নিরীক্ষা কার্যসূচি বা নিরীক্ষা কার্যক্রম কিংবা নিরীক্ষা কর্মসূচি, যাই বলো না কেন। তো শিক্ষার্থী, আশা করি তোমরা নিরীক্ষা কার্যসূচি কি এ সম্পর্কে ভালোই বুঝতে পেরেছ। আমরা নেক্সট যে টপিকস রয়েছে নিরীক্ষা কার্যসূচির যে সংজ্ঞা আমরা দেখলাম, এখান থেকে আমরা চলে যাব নিরীক্ষা কার্যসূচির বৈশিষ্ট্যে। আমরা যে সংজ্ঞাগুলো দেখেছি শিক্ষার্থী, সেই সংজ্ঞা থেকে আমি আশা করছি তোমাদেরকে যদি ক্লাসে এর বৈশিষ্ট্যগুলো লিখতে বলতাম
তোমরা সংজ্ঞা বিশ্লেষণ করে অবশ্যই 2-4টে বৈশিষ্ট্য লিখতে পারতে। তো আমাদের এইখানে সেই সুযোগ নেই। তারপরেও তোমরা যদি একটু চিন্তা করো যে নিরীক্ষা কার্যসূচির আমরা যে সংজ্ঞা দেখলাম সেখান থেকে কি কি ধরনের বৈশিষ্ট্য আসতে পারে। প্রথম যে বৈশিষ্ট্য শিক্ষার্থী দেখো, বিস্তারিত বিবরণ। দ্বিতীয় বৈশিষ্ট্য পথ নির্দেশ। তৃতীয় বৈশিষ্ট্য উদ্দেশ্যমুখী। চতুর্থ যেটা বলা হচ্ছে কাজের বন্টন। পঞ্চম যেটা বলা হচ্ছে বস্তুগত ধারণা। প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো ডিটেলস এখানে আলোচনা করব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে অ্যাকচুয়ালি আমাদের যে সিচুয়েশন যাচ্ছে এখন, আমাদের কাছে অনেকের কাছেই হয়তো ওইভাবে বই নেই, আমরা গ্রামের বাসায় চলে গেছি কিংবা বই কালেকশন করা হয়নি। এজন্য আমি ডিটেলস তোমাদের এখানে লিখেও দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা শুধুমাত্র এই ভিডিওটি দেখেই পুরা ক্লাসটা সম্পর্কে একটা ধারণা পেতে পারো এবং প্রয়োজনে এখান থেকে তোমরা ডিটেলস পড়েও নিতে পারো। এজন্যই আমি তোমাদের জন্য এই পয়েন্টগুলো বিস্তারিত লেখার চেষ্টা করেছি। আশা করছি তোমরা উপকৃত হবে। তো প্রথম যে টপিকসটা আমাদের ছিল বিস্তারিত বিবরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলেছি নিরীক্ষা কার্যসূচি হচ্ছে একটা রোডম্যাপ বা একটা পরিকল্পনা যেখানে একজন নিরীক্ষক তার কাজের ডিটেলস বর্ণনা করে থাকেন। তো সেক্ষেত্রে আমরা একটা বৈশিষ্ট্য এটা বলতেই পারি যে বিস্তারিত বিবরণ, অর্থাৎ একটা পরিকল্পনাতে বিস্তারিত বিবরণ বলতে তিনি তার সামগ্রিক যে কাজটা রয়েছেন, অর্থাৎ একটা অডিট রিপোর্ট প্রণয়ন করার জন্য সামগ্রিক যে কাজ রয়েছে সেই সম্পূর্ণ কাজটা তিনি কিভাবে সম্পাদন করবেন, কাকে দ্বারা করিয়ে নেবেন, কখন করে নেবেন, কিভাবে করে নেবেন, তিনি যাচাই করবেন কিভাবে, তদারকি করবেন কিভাবে, এই সম্পূর্ণ বিবরণ হচ্ছে নিরীক্ষা কার্যসূচি। সুতরাং আমরা একটা বৈশিষ্ট্য বলতেই পারি যে বিস্তারিত বিবরণ। দ্বিতীয় যে বৈশিষ্ট্য বলা হচ্ছে সেটা হচ্ছে পথ নির্দেশ। প্রিয় শিক্ষার্থী, পথ নির্দেশ অর্থাৎ পথ নির্দেশনা, এটা কাদের জন্য? এই কাজটা সম্পাদন করবে মেইনলি কারা? একজন অডিটর তিনি নিজে তো সম্পূর্ণ কাজ সম্পাদন করতে পারবেন না, অবভিয়াসলি তিনি তার অ্যাসিস্ট্যান্ট বা সাবঅর্ডিনেটের দ্বারাও অনেক কাজ করিয়ে নেবেন। তো সবসময় কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট বা সাবঅর্ডিনেটকে গাইড করা সম্ভব হয় না। একজন বস বা একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধুমাত্র একটা নির্দেশনা দিয়ে দিতে পারেন বা একটা গাইডলাইন দিয়ে দিতে পারেন, কিন্তু সেই গাইডলাইনটা যদি মৌখিক হয় অনেক সময় কিন্তু অ্যাসিস্ট্যান্ট বা সাবঅর্ডিনেট যারা আছে তারা ভুলে যেতে পারেন। কিন্তু যদি একটি লিখিত নির্দেশনা দিয়ে দেওয়া হয় তাহলে সেই নির্দেশনা মোতাবেক অ্যাসিস্ট্যান্ট বা সাবঅর্ডিনেট যারা আছে তারা যে কোনো সময় কিন্তু সেই কাজটা করে নিতে পারে বা তাদের নির্দেশনার ফলো আপ তারা নিজেই করে নিতে পারে। সেই জন্য আমরা বলছি যে নিরীক্ষা কার্যসূচি কিন্তু একটা পথ নির্দেশনা। কাদের জন্য? অ্যাসিস্ট্যান্ট বা সহকারী বা সাবঅর্ডিনেটদের জন্য। এই যে দেখো শিক্ষার্থী, এখানে আমি ডিটেলস লিখে দিয়েছি সহকারীরা কিভাবে কাজ করবে নিরীক্ষা কার্যসূচিতে তার নির্দেশনা দেওয়া থাকে, অর্থাৎ এটি নিরীক্ষা সহকারীদের কাজের গাইড হিসাবে কাজ করে। নেক্সট যেটা বলা হচ্ছে উদ্দেশ্যমুখী। আমরা যে কোনো পরিকল্পনা তৈরি করি না কেন প্রথমেই আমাদের চিন্তা করতে হয় যে আমি কি উদ্দেশ্যে পরিকল্পনাটা করছি, অর্থাৎ আমি কি উদ্দেশ্যে কাজটা করব। তো নিরীক্ষার কাজের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা নিরীক্ষার রিপোর্ট তৈরি করা, যেটাকে আমরা অডিট রিপোর্ট বলতে চাই বা নিরীক্ষা প্রতিবেদন বলে থাকি, সেটা তৈরি করা। তো নিরীক্ষা কার্যসূচি যে কোনো সমস্যার ক্ষেত্রে উদ্দেশ্যমুখী ধারণা প্রয়োগ করে, অর্থাৎ যদি কোনো প্রবলেম ফেস করা হয় তাহলে আমরা নিরীক্ষা কার্যসূচি থেকে সেই প্রবলেমের সমাধান বা আমাদের আসলে মেইন উদ্দেশ্য কি, আমরা কোথায় যেতে চাই, সেটা কিন্তু আমাদের নিরীক্ষা কার্যসূচিটা বলে দেয়। তখন কিন্তু আমরা সেই সমস্যাটার সহজেই সমাধান পেয়ে যাই। এটি একটি লিখিত পরিকল্পনা। আমি অবশ্যই বলেছি শিক্ষার্থী যে নিরীক্ষা কার্যসূচি লিখিত হওয়াই বাঞ্ছনীয়, বা যে কোনো পরিকল্পনার ক্ষেত্রে আমি বলবো যে কোনো পরিকল্পনা লিখিত হওয়া বাঞ্ছনীয়। অনেক সময় মৌখিক পরিকল্পনা হতে পারে, কিন্তু সেটা ছোটোখাটো বিষয়ের জন্য মৌখিক পরিকল্পনা হলে ঠিক আছে, কিন্তু যে কোনো উদ্দেশ্যমুখী বা বড় বিষয় বা যদি আমরা উদ্দেশ্যকে ফুলফিল করতে চাই, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পরিকল্পনাটা লিখিত হওয়া বাঞ্ছনীয়। এখানে যেটা বলা হচ্ছে যে নিরীক্ষা কার্যের ধরন, সময় এবং পদ্ধতি সব কিছুই লিখিত থাকে এখানে, অর্থাৎ আমি কিভাবে আমার কার্য সম্পাদন করব, কার দ্বারা কোন কাজটি করব, কোন সময়ে করব, এই জন্য সবকিছু যেহেতু লিখিত থাকে সুতরাং এটাকে আমরা বলতে পারি যে একটা লিখিত পরিকল্পনা। আর আমি আগেও বলেছি সহকারীরা অনেক সময় মৌখিক নির্দেশনা বুঝতে না পারতে পারেন,
অর্থাৎ একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মৌখিকভাবে অনেক কিছুই বলে গেলেন, কিন্তু একজন সাবঅর্ডিনেট হয়তো সেটা বুঝতে পারছেন না। সেই ক্ষেত্রে লিখিত হলে তিনি তার নিজের মতো করে বুঝে নিতে পারেন। নেক্সট, কাজের বন্টন। আমরা আসলে আমাকে কোন কাজটা করতে বলা হয়েছে, যদি আমি সঠিক নির্দেশনা না পাই, আমরা অনেক সময় সেই কাজটা ধরে নিই যে আমার অন্য যে আরেকজন সহকারী আছে কিংবা আমার আরেকজন আছে তিনি হয়তো করে নেবেন, এরকমটা চিন্তা করতে পারি। এই জন্য কাজের বন্টন কিন্তু অনেক বড় একটা বিষয়। যদি আমাকে নির্দিষ্ট করে কোনো কাজ করে দেওয়া হয় তাহলে, বা নির্দিষ্ট করে নির্দেশনা দেওয়া হয়, তাহলে আমরা সেই কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি চিন্তা করি না যে এই কাজটা অন্য কেউ করবে কিংবা অন্য কেউ করে নিতে পারে, আমি বসে থাকবো, এরকম চিন্তা করার সুযোগ তখন থাকে না। এই জন্য নিরীক্ষা কার্যসূচিকে কাজের বন্টন রেখাও বলা যেতে পারে। অর্থাৎ এখানে কাজের বন্টন করা হয়ে থাকে, সংশ্লিষ্ট প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব নির্দিষ্ট করা থাকে। সুতরাং কেউ কারো দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি এখানে পাওয়া যায় না। এটা অনেক বড় একটা সুযোগ আর কি। আর যদি আমরা এরকমটা না করি বা এরকম কোনো পরিকল্পনা না থাকে, তাহলে অনেক সময় আমাদের কাজ পিছিয়ে যেতে পারে। বস্তুগত ধারণা, যেটা বলা হচ্ছে শিক্ষার্থী, একটা নিরীক্ষা কার্যসূচি কোনো কাল্পনিক বিষয় নয়। অর্থাৎ এটা আমার মনোভাবনা নয়, আমি মনে মনে একটা জিনিস কল্পনা করে নিলাম, স্বপ্ন দেখলাম, ঠিক সেরকমটা নয়। এটা বস্তুগত ধারণার ভিত্তিতে প্রতিষ্ঠিত। অর্থাৎ আমি চিন্তা করতে পারি যেটা, সেটা করতে নাও পারতে পারি, কিন্তু পরিকল্পনা বা কার্যসূচি এমন একটা বিষয় যেটা অবশ্যই বাস্তবে করা যায়। এটা কাল্পনিক কোনো বিষয় নয়। তো এই ছিল। এছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে শিক্ষার্থী। দেখো, নমনীয়তা, অবশ্যই ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। মানুষ সবসময় সব কাজ যে একেবারে পারফেক্ট করে নিতে পারে তা কিন্তু নয়। এজন্যই কার্যসূচি অবশ্যই নমনীয় বা ফ্লেক্সিবল। এটাকে প্রয়োজন বোধে যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে। প্রকারভেদ, আমি একটা পরিকল্পনা করে নিলাম কিন্তু আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই পরিকল্পনাই অ্যাপ্লাই করব, এরকমটা না। আমি দেখব যে যেই প্রতিষ্ঠানটা আমি কাজ করছি সেই প্রতিষ্ঠানের প্রকৃতি কিরকম, সেই প্রতিষ্ঠানের পরিধি কিরকম বা উদ্দেশ্যই কিরকম, তার উপর ভিত্তি করে নিরীক্ষা কার্যসূচি ভিন্ন ধরনের হতে পারে। তাহলে আমরা পরিশেষে যেটা বলতে পারি যে নিরীক্ষা কার্যসূচি নিরীক্ষা কাজের একটি সুচিন্তিত লিখিত পরিকল্পনা। নিরীক্ষা কাজ শুরু করার পর প্রধান নিরীক্ষক এটি রচনা করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বুঝলাম যে নিরীক্ষা কার্যসূচি একটি লিখিত পরিকল্পনা বা নিরীক্ষা কাজের একটি রোড ম্যাপ কিংবা গাইডলাইন, যেটা তৈরি করেন কে? প্রধান নিরীক্ষক। কাদের জন্য তৈরি করেন? নিজের জন্য প্লাস তার সহকারীদের জন্য, যারা তার হয়ে কাজ করবেন। সুতরাং আমরা বুঝতেই পারছি নিরীক্ষা কার্যসূচি কি। এবার শিক্ষার্থী, আমরা যেটা দেখব যে নিরীক্ষা কার্যসূচির বৈশিষ্ট্যগুলো তো আমরা দেখলাম যে নিরীক্ষা কার্যসূচি কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এখন নিরীক্ষা কার্যসূচির বিষয়বস্তু বা উপাদানগুলো আমরা দেখব। অর্থাৎ এখানে কি ধরনের এলিমেন্টগুলো থাকে। সাধারণত আমরা একটু আগে দেখলাম যে নিরীক্ষা কার্যসূচির প্রকারভেদ দেখলাম, একটা বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যে কি বলা ছিল শিক্ষার্থী, মনে আছে তোমাদের? একটু চিন্তা করে দেখো, সেখানে বলা ছিল যে প্রতিষ্ঠানের প্রকৃতি, পরিধি বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, সেটার ওপর ডিপেন্ড করে একটা নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করা হয়। ঠিক তাই নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের প্রকৃতি, পরিধির ভিত্তিতে নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করা হয়। সুতরাং আমরা বলতেই পারি যে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ধরনের নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করা হয়। তবে সকল প্রকার কার্যসূচিতে সাধারণভাবে কিছু বিষয় কমন থাকে। অর্থাৎ আমরা বলেছি যে প্রতিষ্ঠান ভেদে নিরীক্ষা কার্যসূচি ভিন্ন হয়, কিন্তু সকল কার্যসূচিতেই কিছু কমন বিষয় বা কমন এলিমেন্ট বা কমন বিষয়বস্তু থাকে, যেগুলো আমরা একটু দেখব। প্রথমে যেটা আছে, গতানুগতিক পরীক্ষা বা নিয়ম মাফিক পরীক্ষা, সাধারণ কাজ, চূড়ান্ত হিসাব পরীক্ষা, প্রাথমিক কাজ এবং লেনদেনের সত্যতা যাচাই। শিক্ষার্থী, চলো এগুলোকে আমরা একটু ডিটেলসে বিশ্লেষণ করি, আসলে এগুলোর মধ্যে কি আছে। প্রথমে যেটা আছে, নিয়ম মাফিক পরীক্ষা। নিয়ম মাফিক পরীক্ষা অর্থাৎ শিক্ষার্থী, আমরা অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যাকাউন্টিং বা অ্যাজ এ স্টুডেন্ট অফ বিজনেস ফ্যাকাল্টি আমরা জানি যে একটা প্রতিষ্ঠান তার ট্রানজ্যাকশনগুলোকে প্রথমেই তার প্রাথমিক হিসাবের বই যেটা আছে, অর্থাৎ যেটা জার্নাল আছে, রেকর্ড প্রসেস যেখানে হয়, সেখানে কিন্তু রেকর্ড করে বা এন্ট্রি দিয়ে থাকে। তোমরা জানো যে সেখানে এন্ট্রি দেওয়ার পর তারপর সেগুলোকে ট্রায়াল ব্যালেন্স সেগুলোকে লেজারে পোস্টিং দেওয়া হয় এবং জের নির্ণয় পরীক্ষা করা হয়, ট্রায়াল ব্যালেন্স করা হয় এবং সেগুলো
পরে ফাইনাল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। তো যে কোনো নিরীক্ষা কার্য করার জন্য একজন নিরীক্ষককে কিন্তু নিয়ম মাফিক কিছু পরীক্ষা বা রুটিন চেক আপ কিছু করাই লাগবে, যেটাকে আমরা বলি যে একেবারেই মেইন কাজ বা মূল কাজ রুটিন চেক আপ, যেগুলো না করলেই সম্ভব না একটা নিরীক্ষা কাজ করা। অর্থাৎ হিসাবের যে প্রাথমিক বই আছে, যেটাকে আমরা জার্নাল বলে থাকি, বা হিসাবের প্রাথমিক বইয়ের যে সমষ্টি, তারপর আমরা খতিয়ানের স্থানান্তর ঠিকভাবে করেছি কিনা, সকলগুলোকে স্থানান্তর করেছি কিনা, আমরা খতিয়ানের ব্যালেন্স বা জের ঠিকভাবে টেনেছি কিনা, রেও মিললে সেগুলোকে ঠিকভাবে স্থানান্তর করেছি কিনা, এই সকল যে সাধারণ কার্যাবলীগুলো রয়েছে এগুলোকে আমরা বলি নিয়ম মাফিক পরীক্ষা বা রুটিন চেক আপ বা কি বলবো স্বাভাবিক কার্যক্রম। একেবারেই একটা অডিট রিপোর্ট প্রণয়নের জন্য মূল কাজ কিন্তু এটাই, তাকে করতেই হবে এই কাজ। সুতরাং এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই কাজটা থাকে। সুতরাং এটা আমরা বলতেই পারি যে একটা কার্যসূচির কমন বিষয়বস্তু বা কমন উপাদান হচ্ছে নিয়ম মাফিক পরীক্ষা করা। সুতরাং কার্যসূচি প্রণয়ন করার সময় একজন নিরীক্ষক কে এই পরীক্ষাটা করবে, কিভাবে করবে, কত সময় ধরে করবে, এগুলো কিন্তু ঠিক করে দিতে পারেন। তারপরে যেটা আসে সাধারণ কাজ। এখানে সাধারণ কাজ বলতে শিক্ষার্থী যেটা বোঝানো হয়েছে যে আইনের নির্দেশ যথাযথভাবে পালন করা হয়েছে কিনা, অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে রুলস আছে, অ্যাকাউন্টিং এর যে মান আছে, আন্তর্জাতিক যে হিসাব মান আছে, যেটা আমরা বলে থাকি যে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল, এই প্রিন্সিপলগুলো ফলো করা হয়েছে কিনা এই বিষয়ে পরীক্ষা করা, এটা কিন্তু সাধারণ কাজ, অবশ্যই করতে হয়। নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় আলোচনা করা এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করা নিরীক্ষা কার্যসূচির অন্তর্ভুক্ত। আমরা জানি যে প্রত্যেকটা নিরীক্ষক যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য কিংবা প্রতিষ্ঠানের পরিধি যাই হোক না কেন, অবশ্যই একজন নিরীক্ষক তার নিরীক্ষা কার্যক্রম করার সময় দেখবেন যে এই প্রতিষ্ঠানটি আইনের নির্দেশনা যথাযথভাবে পালন করেছেন কিনা। সেটা শুধুমাত্র হিসাব আইন না, অন্য আইন হতে পারে, আয়কর আইন হতে পারে, তোমার পরিবেশ আইন হতে পারে, বিভিন্ন ধরনের আইন। এই সকল আইনগুলো যথাযথভাবে পালন করা হয়েছে কিনা বা কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। এবং অনেক সময় হতে পারে যে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে বিভিন্ন ধরনের আলোচনা করা লাগতে পারে। আবার অনেক সময় রিপোর্ট প্রদান, অনেক সময় না, রিপোর্ট প্রদান তো মাস্ট। এগুলো কিন্তু সাধারণ কাজ, এই কাজগুলো করতেই হয়। সুতরাং একজন নিরীক্ষক তার কার্যসূচিতে এই উপাদানগুলো অবশ্যই রাখবেন। চূড়ান্ত হিসাব পরীক্ষা। নিরীক্ষা কার্যসূচির এ পর্যায়ে চূড়ান্ত হিসাব, ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাব বা উদ্বর্তপত্র পরীক্ষা করা, এটা তো একটা রুটিন চেক আপের মধ্যেই আমরা বলেছি যে সকল ধরনের হিসাবগুলো পরীক্ষা করা এটা একটা রুটিন চেক আপ। কিন্তু এছাড়াও সম্পত্তি এবং দায়ের অস্তিত্ব যাচাই করা, এটাও কিন্তু একজন নিরীক্ষা কার্যসূচিতে অবশ্যই রাখবেন। প্রাথমিক কাজ। প্রিয় শিক্ষার্থী, এই প্রাথমিক কাজ বলতে যেটা বোঝানো হয়েছে যে একজন নিরীক্ষক যখন নিয়োগপ্রাপ্ত হলেন তার কাজের জন্য, তো নিরীক্ষকের নিয়োগপ্রাপ্ত বৈধ কিনা, অর্থাৎ তাকে সঠিক নিয়মমাফিক নিয়োগ প্রদান করা হয়েছে কিনা, নিরীক্ষা কাজ সংক্রান্ত সংশ্লিষ্ট হিসাবরক্ষণ ব্যবস্থা, অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা এবং নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং নিরীক্ষা কাজ সংক্রান্ত শর্তাবলী ইত্যাদি পরীক্ষা করা প্রাথমিক কাজের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, একজন নিরীক্ষক কার্যসূচি প্রণয়ন করার পূর্বেই তিনি দেখে নেবেন, অর্থাৎ আমাকে একটা কাজ দিয়ে দেওয়া হয়েছে, সেই কাজ করব বলে আমি মনস্থির করেছি, কিন্তু আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা সঠিক নিয়মে দেওয়া হয়েছে কিনা সেটাই আমি জানি না। তাহলে তো আমি আগেই জানি না যে আমাকে কাজটা সঠিকভাবে করার জন্য সুপারিশ করা হয়েছে কিনা। তার আগেই যদি আমি কাজ করার জন্য পরিকল্পনা প্রণয়ন করে ফেলি তাহলে কিরকম হলো। এই জন্যই একজন নিরীক্ষকের প্রথম এবং প্রধান কর্তব্য তার কার্যসূচি প্রণয়ন করার আগে যে তার নিয়োগপত্রটি বৈধ কিনা, কিংবা তিনি যে নিরীক্ষা সংক্রান্ত কাজ বা হিসাবরক্ষণ ব্যবস্থা এবং যে প্রতিষ্ঠানে নিরীক্ষা কাজ করবেন তার অভ্যন্তরীণ ব্যবস্থা এবং যে গুরুত্বপূর্ণ দলিল এইগুলো বা বিভিন্ন ধরনের শর্তাবলী বা বিভিন্ন কন্ডিশন, এইগুলো তার পরীক্ষা করা একজন নিরীক্ষকের প্রাথমিক কাজে অন্তর্ভুক্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে লেনদেনের সত্যতা যাচাই করা, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রকৃতি বা পরিধি যেরকমই হোক না কেন প্রত্যেকটা ট্রানজাকশনের সত্যতা বা ভেরিফিকেশন করা একজন নিরীক্ষকের অন্যতম প্রধান কর্তব্য। সুতরাং আমরা বলতেই পারি নিরীক্ষা কার্যসূচির অন্যতম একটা উপাদান এটা হতে পারে।
প্রামাণ্য দলিল, যেটা আমরা বলেছি সাক্ষ্য ও প্রমাণপত্র, একটু আগে আমরা যে টপিকসটা পড়েছি শিক্ষার্থী, অডিট এভিডেন্স, এর সাহায্যে লেনদেনগুলো কতটা সঠিক তা নির্ণয় করাকে লেনদেনের সত্যতা যাচাইকরণ বলে। এই লেনদেনের সত্যতা যাচাইকরণ, এটার উপর তোমাদের একটা ক্লাস আছে, অনেকগুলো প্রশ্নও হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমরা নেক্সট ক্লাস হয়তো এটার উপরে করব। তাহলে শিক্ষার্থী আমরা যেটা বলতে পারি যে একটি আদর্শ নিরীক্ষা কার্যসূচির ওপর বর্ণিত বিষয়গুলো আসলে অন্তর্ভুক্ত থাকা একান্তই অপরিহার্য। অর্থাৎ আমরা যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি না থাকে তাহলে আমরা নিরীক্ষা কার্যসূচি আর মানে যে উপাদান সম্পূর্ণরূপে হয়েছে এটা বলতে পারি না। সুতরাং আমরা বলতে পারি এই সকল কমন উপাদানগুলো, অর্থাৎ প্রতিষ্ঠানের প্রকৃতি পরিধি যাই হোক না কেন, এই সকল কমন উপাদানগুলো অবশ্যই কার্যসূচির মধ্যে ইনক্লুডেড থাকবে, নতুবা সেটাকে কার্যসূচি বলা যায় না। নেক্সট, নিরীক্ষা কার্যসূচির উদ্দেশ্য। আমরা বৈশিষ্ট্য পড়লাম, আমরা উপাদান পড়লাম। এখন আমরা নিরীক্ষা কার্যসূচি আমাদের কেন প্রয়োজন, শিক্ষার্থী আমাদের পরিকল্পনা কেন প্রয়োজন? তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সামান্য কলেজে আসতে গেলেও পরিকল্পনা করতে হয় যে আমরা সকালবেলা ঘুম থেকে 8টার সময় উঠবো, নইলে কলেজের ফার্স্ট ক্লাস 8:30টায় সেটা ধরতে পারবো না। বা 8টার সময় উঠে আমরা কি ধরনের নাস্তা করব, বা আমার নাস্তা কোথায় থেকে আসবে, কোন ড্রেস আপটা পরবো, এই সম্পূর্ণ এই ছোট্ট একটা বিষয় ক্লাস করতে যাব, তার জন্য আমাদের পরিকল্পনা প্রয়োজন। তাহলে নিরীক্ষা তো অনেক বড় একটা বিষয়, নিরীক্ষা কার্যসূচির জন্য বা নিরীক্ষা কাজের জন্য অবশ্যই পরিকল্পনা প্রয়োজন। তো আমরা কেন প্রয়োজন করব, মানে কেন আমাদের প্রয়োজন আর উদ্দেশ্যটাই কি, সেগুলো আমরা একটু দেখব। দেখো শিক্ষার্থী, এখানে যেটা বলছে যে নিরীক্ষা কাজের একটি সুচিন্তিত লিখিত পরিকল্পনাকে নিরীক্ষা কার্যসূচি বলে। নির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে নিরীক্ষা কাজ সম্পাদনের জন্য নিরীক্ষা কার্যসূচির প্রয়োজনীয়তা অপরিহার্য। অর্থাৎ আমি যদি সঠিক সময়ে কাজটা করতে চাই তাহলে অবশ্যই আমার একটা পরিকল্পনা থাকতে হবে। তো কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এই কার্যসূচি প্রণয়ন করা হয়, অর্থাৎ কোন কোন ধরনের উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে এই কার্যসূচি, সেই উদ্দেশ্যগুলো আমরা একটু দেখব। ফার্স্ট যে উদ্দেশ্য শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল। এই নিয়ন্ত্রণ বা কন্ট্রোল কাদের ওপর? আমার একজন প্রধান নিরীক্ষকের সাবঅর্ডিনেট যারা আছেন বা সহকারীরা যারা আছেন তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করা দরকার। কারণ আমি কাজ করার কথা মুখে বলে দিলাম, কোনো লিখিত পরিকল্পনা থাকলো না, কিংবা আমি যাদেরকে কাজ করার কথা বললাম তাদেরকে বললাম না তারা কি কাজ করবে, তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। সুতরাং নিয়ন্ত্রণের জন্য একটা সঠিক দিক নির্দেশনা বা সঠিক গাইডলাইন থাকা প্রয়োজন। এজন্যই নিরীক্ষা কার্যসূচি অতীব দরকার। দেখো শিক্ষার্থী, নিরীক্ষা সহকারীদের ওপর অর্পিত দায়িত্ব পালনে যদি কোনো অনিয়ম বা বিচ্যুতি হয় তা নিয়ন্ত্রণ করা যায় নিরীক্ষা কার্যসূচির মাধ্যমে। নেক্সট যেটা, নিরীক্ষা প্রতিবেদন প্রণয়ন। নিরীক্ষা কাজের শেষ ধাপ হচ্ছে প্রতিবেদন, আর এই প্রতিবেদন কিন্তু খুবই অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো নিরীক্ষা কার্যসূচি মোতাবেক নিরীক্ষা কাজ যদি সমাপ্ত হয় তাহলে সহকারীদের মন্তব্যের ভিত্তিতে নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করা সহজ হয়ে যায়। আর যদি আমার রোডম্যাপ বা পরিকল্পনা বা কার্যসূচি না থাকে তাহলে আমার রিপোর্ট প্রণয়ন করা একটু কঠিন হয়ে যায়, একটু না ভালোই কঠিন হয়ে যায়। আমি যদি নিয়ম মাফিকভাবে সঠিকভাবে আমার পরিকল্পনা মোতাবেক এগিয়ে যাই তাহলে কিন্তু আমি সঠিক সময়ে আমার প্রতিবেদন প্রণয়ন করতে পারবো। বিভিন্ন বিষয় পরীক্ষা করা। নিরীক্ষা কার্যসূচিতে বিভিন্ন হিসাব সংক্রান্ত সকল বিষয় পরীক্ষা সুনিশ্চিত করা হয়। জবাবদিহিতা, এটা অবশ্যই সহকারীদের। নিরীক্ষা কার্যসূচি অনুযায়ী বণ্টিত দায়িত্বের ভিত্তিতে নিরীক্ষা কাজে নিয়োজিত সহকারীদের জবাবদিহিতা সৃষ্টি করা নিরীক্ষা কার্যসূচির অন্যতম একটি উদ্দেশ্য। অর্থাৎ একজন নিরীক্ষক যে কোনো সময় একজন সহকারীকে প্রশ্ন করতেই পারেন যে এই কাজটি আমি তোমাকে লিখিতভাবে করতে বলেছি, তুমি সেটা কেন শেষ করনি, তোমাকে সময় দেওয়া ছিল। সেই জন্য জবাবদিহিতা সৃষ্টির জন্যও কিন্তু নিরীক্ষা কার্যসূচি প্রয়োজন। আমি হয়তো মুখে মুখে বলে দিলাম, কোনো লিখিত দিলাম না, কোনো সময় বেঁধে দিলাম না, তাহলে কিন্তু আমি একজনকে প্রশ্ন করতে পারি না। কিন্তু যখন আমি তাকে সময় বেঁধে দিব, যখন আমি তাকে নির্দিষ্ট টাইম বলে দিব, কাজের উপায় বলে দিব, সবকিছু লিখিত নির্দেশনা দিয়ে দিব, তখন কিন্তু সে জবাবদিহি আমার কাছে, সে কেন কাজটি করতে পারেনি। সুতরাং আমার অ্যাসিস্ট্যান্টদের জবাবদিহিতা সৃষ্টির জন্য যে কোনো বা কাজের পরিকল্পনা বা কার্যসূচি থাকা অবশ্যই দরকার। সুতরাং আমরা বলতে পারি জবাবদিহিতা নিরীক্ষা কাজের অন্যতম একটি উদ্দেশ্য। কার্য বন্টন, এটা আমরা বৈশিষ্ট্যের মধ্যেও দেখেছি। শিক্ষার্থী, একজন নিরীক্ষক জানেন তার আন্ডারে যারা কাজ করেন তাদের মধ্যে কে কোন কাজটা করতে পারেন। প্রকৃতি প্রদত্তই কিন্তু আমরা সকলে সকল কাজের যোগ্য নই, আমরা সকলে সব কাজটাকে একইভাবে করতে পারি না। সেজন্যই
আমি যার কাছে কাজ করছি তিনি কিন্তু জানেন যে আমি কোন কাজে এক্সপার্ট বা কোন কাজটা আমার দ্বারা ভালো হয়। সে অনুযায়ী একজন প্রধান নিরীক্ষক তার অধস্তন বা তার অ্যাসিস্ট্যান্টদের দক্ষতা, অভিজ্ঞতা বা যোগ্যতা অনুযায়ী কাজের বন্টন করে দেন। আর এই বন্টন করে দেওয়া কিন্তু নিরীক্ষা কার্যসূচির অন্যতম একটি উদ্দেশ্য। দেখা যাচ্ছে একজন ভালো অ্যাকাউন্টিং বোঝে, আরেকজন ভালো ইকোনমিক্স বোঝে অডিটের ক্ষেত্রে। তো আমি যাকে অ্যাকাউন্টিং বোঝে তাকে ইকোনমিক্সের কাজ দিলাম, যে ইকোনমিক্স বোঝে তাকে অ্যাকাউন্টিংয়ের কাজ দিলাম। এটা একটু ডিফিকাল্ট তাদের জন্য, অনেক সময় তারা গড়বড় করে ফেলবে। সেই জন্য আমি একজন প্রধান নিরীক্ষক হিসেবে কি করব, আমার যারা সাবঅর্ডিনেট আছে তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতা বা তাদের যোগ্যতা অনুযায়ী আমি তাদের মধ্যে কাজ বন্টন করে দেব। আর এই বন্টন করাও কিন্তু নিরীক্ষা কার্যসূচির অন্যতম একটা উদ্দেশ্য। প্রামাণ্য দলিল নিরীক্ষা কার্যসূচির একটি লিখিত পরিকল্পনা। আমরা জানি যে নিরীক্ষা কার্যসূচি একটি লিখিত পরিকল্পনা। এটি যত্ন সহকারে সংরক্ষণ করা হয়। ভবিষ্যতে নিরীক্ষকদের বিরুদ্ধে কর্তব্য অবহেলাজনিত জটিলতা নিরসনের জন্য প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপন করা হয়। সবচেয়ে বড় বিষয় শিক্ষার্থী, অর্থাৎ একজন নিরীক্ষককে কর্তব্য অবহেলাজনিত বিভিন্ন জটিলতার জন্য যদি তিনি দায়ী হয়ে যান, তাহলে সেই দায়ের মেটানোর জন্য বা সেই সময় তিনি এটাকে ডকুমেন্ট বা দলিল বা প্রমাণপত্র হিসেবে উপস্থাপন করতে পারেন, যে আমি এই কাজটা উনাকে করতে বলেছিলাম, এই কাজটা উনি করেছেন, বা এই কাজটা আমি এইভাবে করতে বলেছিলাম, এইভাবেই করা হয়েছে। এই যে বিষয়গুলো সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা থাকে, সুতরাং এটা অনেক সময় দলিল হিসাবে অ্যাকসেপ্টেবল হয়ে যায়। তদারকি সবচেয়ে বড় ব্যাপার, যেটাকে আমরা কন্ট্রোল বললাম আর কি, প্রথম যেটা বললাম, অর্থাৎ আমরা ফার্স্টে কন্ট্রোল বলেছি, ঠিক সেরকমই আর কি সুপারভিশন, অর্থাৎ নিরীক্ষা সহকারীদের কাজের সার্বক্ষণিক তদারকি সহজতর করা যায় নিরীক্ষা কার্যসূচির মানে উল্লেখযোগ্য একটা উদ্দেশ্য, বা নিরীক্ষা কার্যসূচির মাধ্যমে তদারকিটা খুব সহজ হয়। সুতরাং পরিশেষে আমরা যেটা বলতে পারি যে নিরীক্ষা কার্যসূচির অনেক উদ্দেশ্য সাধিত হয়। এটি নিরীক্ষা কাজের বাস্তব নির্দেশিকা। আমরা বলেছিলাম বৈশিষ্ট্যের মধ্যে এটা কাল্পনিক নয়, এটা বস্তুগত বা বাস্তব এবং একটি অপরিহার্য বিষয়। তাই বাস্তবে নিরীক্ষা কাজ শুরু করার আগে নিরীক্ষকগণ নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করে থাকেন, যাতে তাদের নিরীক্ষা কাজ সহজ এবং অল্প সময়ের মধ্যে সম্পাদন হয়। প্রিয় শিক্ষার্থী, নিরীক্ষা কাজের সুবিধা, আমরা যে উদ্দেশ্যগুলো দেখলাম ঠিক একই রকম সুবিধা এখানে বলছে। কাজের ধারাবাহিকতা থাকে, কাজের অগ্রগতি সম্পর্কে যে কোনো সময় অবহিত হওয়া যায়, তারপর কাজ নিয়ন্ত্রণ করা যায়, কাজের পরিধি নিরূপণে সহায়তা করে। এই ধরনের সুবিধাগুলো রয়েছে নিরীক্ষা কার্যসূচির। আমরা উদ্দেশ্য যদি জানি, বৈশিষ্ট্য জানি, তাহলে আমরা সুবিধা অবশ্যই লিখতে পারবো। শিক্ষার্থী, আমরা এরপরে যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে নিরীক্ষা কার্যসূচি এবং নিরীক্ষা নোট বইয়ের মধ্যে পার্থক্য। অর্থাৎ কোনটা নিরীক্ষা কার্যসূচি আর কোনটা নিরীক্ষা নোট বই, আর এই দুটোর মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে। এই পার্থক্যে যাওয়ার আগে আমি তোমাদের কাছে নিরীক্ষা নোট বই সম্বন্ধে একটু বলে নিব, যে নিরীক্ষা নোট বই বা অডিট নোটবুক কি। আমরা নিরীক্ষা কার্যসূচি তো ডিটেলসে দেখলাম। নিরীক্ষা নোট বই যেটা বলছে যে নিরীক্ষা কার্য পরিচালনার সময়, অর্থাৎ একটা নিরীক্ষা কাজ যখন সম্পাদিত হচ্ছে, আমরা একটু আগে বলেছি নিরীক্ষা কার্যসূচি নিরীক্ষা কার্যক্রম প্রণয়ন করার আগেই তৈরি করা হয়, অর্থাৎ নিরীক্ষা কার্যক্রম আমরা যখন করব তার আগেই নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করা হয়। কিন্তু নিরীক্ষা নোট বই নিরীক্ষা কার্য পরিচালনার সময় যে সকল ভুল ত্রুটি বা গরমিল কিংবা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়, এই বিষয়গুলো লিপিবদ্ধ করার জন্য একটা বাঁধানো খাতা ব্যবহার করা হয়। শিক্ষার্থী লক্ষ্য রাখো, নিরীক্ষা কাজ সম্পাদন করার সময় নিরীক্ষার বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি, গরমিল, হিসাবের গরমিল কিংবা বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে জানার জন্য একটা বাঁধানো খাতা রাখা হয়। এই বাঁধানো খাতা ব্যবহার করা হয়, যেটা আমরা বলি নিরীক্ষার নোট বই। অন্যভাবে যদি আমরা বলি যে নিরীক্ষার সময় উদ্ভূত জটিলতা, উদ্ঘাটিত ভুল বা জালিয়াতি কিংবা নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের কাছে জ্ঞাতব্য বা তার পরিপ্রেক্ষিতে প্রাপ্ত তথ্য ব্যাখ্যা বা সার্বক্ষণিক নিরীক্ষক তার অধীনস্থ কর্মচারী যে স্থায়ী বই লিখে রাখেন তাদেরকে নিরীক্ষা নোট বই বলা হয়। শিক্ষার্থী, আমরা যদি কাজ করি, কাজ করতে গিয়ে অনেক বিষয় আমাদের কাছে খটকা লাগে, অর্থাৎ এই বিষয়টা আমরা ঠিক বুঝতে পারছি না, বিষয়টার কোনো ঝামেলা আছে কিংবা বিষয়টার মধ্যে জটিলতা রয়েছে, কিংবা আমাদের মনেই হতে পারে যে এই বিষয়টার মধ্যে জালিয়াতি রয়েছে কিংবা এই বিষয়টা ভুল হয়েছে। আমরা যখন কাজ করি তখন সেটা ধরতে পারি, কিন্তু পরবর্তীতে যদি ওটা আমরা লিখে না রাখি তাহলে কিন্তু ভুলে যাব। অর্থাৎ আমরা যে কোথায় গরমিলটা দেখেছিলাম, তাহলে কি করবো, আমরা কি আবার প্রথম থেকে গরমিল খোঁজার জন্য খুঁজে বেড়াবো? ঠিক তা না। এই জন্য নিরীক্ষা কার্য সম্পাদন করার সময়
নিরীক্ষকগণ কিংবা আমরা যারা বলি যারা কাজ করছেন তারা একটা খাতা ব্যবহার করেন, যেটাকে আমরা বলছি বাঁধানো খাতা, কিংবা একটা বই ব্যবহার করেন যেখানে তারা লিখে রাখেন বা টুকে রাখেন যে এইখানে এই সমস্যাটা হয়েছে। শিক্ষার্থী আমরা পড়াশোনা করার সময় অনেক সময় নোট বই রাখি, নোট রাখি, যে কোনো কঠিন কিছু হলে আমরা সেটা লিখে রাখি, ঠিক সেই রকমই নিরীক্ষা কাজ করার সময় কোনো কিছু গরমিল বা জটিলতা দেখা দিলে নিরীক্ষকগণ বা যারা কাজ করছেন তারা সেটা টুকে রাখেন একটা খাতাতে, সেটাকে বলা হচ্ছে নিরীক্ষা নোট বই। তো শিক্ষার্থী আমরা এবার এই দুটার মধ্যে একটু পার্থক্য দেখে নিব, কি ধরনের পার্থক্য রয়েছে। আশা করি আমি যেটা বলেছি এই সংজ্ঞা দুটা প্লাস হচ্ছে নিরীক্ষা কার্যসূচি আমরা ডিটেলসে বলেছি, এটা বিশ্লেষণ করলে তোমরা কিন্তু জানতে পারবে। দেখো, প্রথম যে পার্থক্য প্রকৃতি, আমরা বলেছি যে নিরীক্ষা কার্য পরিচালনার একটি সুচিন্তিত পরিকল্পনা হচ্ছে নিরীক্ষা কার্যসূচি, অর্থাৎ নিরীক্ষা কার্যসূচি একটি প্ল্যানিং বা পরিকল্পনা। আর নোট বই একটি গুরুত্বপূর্ণ বই বা খাতা, বলতে পারি যে নিরীক্ষা নোট বই একটি গুরুত্বপূর্ণ বই বা খাতা। বিষয়বস্তু, নিরীক্ষা বিষয়ক পরিকল্পনা এর বিষয়বস্তু, অর্থাৎ আমি নিরীক্ষা কার্যসূচি কিভাবে প্রণয়ন করব, নিরীক্ষা কাজটা কিভাবে সম্পাদন করব, সেই সম্পৃক্ত বিষয়গুলো নিরীক্ষা কার্যসূচিতে উল্লেখ থাকে। আর নিরীক্ষা নোট বইয়ে নিরীক্ষা বিষয়ক জিজ্ঞাসা, প্রাপ্ত তথ্য, ব্যাখ্যা, উদ্ঘাটিত ভুল, জালিয়াতি, এইগুলো কিন্তু উল্লেখ থাকে বা এইগুলো এর প্রধান বিষয়বস্তু। প্রস্তুত, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা নিশ্চয় বলতে পারবে যে নিরীক্ষা কার্যসূচি কে প্রণয়ন করে। আমি কিন্তু বলেছি প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে নিশ্চয় যে নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করে প্রধান নিরীক্ষক। তাহলে নিরীক্ষা ও নোট বই কে প্রণয়ন করেন? যারা কাজ করেন তারা। প্রধান পরীক্ষকও কিন্তু কাজ করেন বা প্রধান নিরীক্ষকও কিন্তু কাজ করেন, সবসময় যে অ্যাসিস্ট্যান্টরা কাজ করেন তা কিন্তু না। সুতরাং আমরা বলতে পারি যে নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করেন একজন নিরীক্ষক বা প্রধান নিরীক্ষক। কিন্তু এটা কখন তৈরি করা হয়? নিরীক্ষা কাজ আরম্ভের আগে এটি প্রস্তুত করা হয়, অর্থাৎ প্রস্তুতের সময় বলা যেতে পারে। পার্থক্যের বিষয়ে আমরা প্রস্তুতের সময় বলতে পারি, অর্থাৎ নিরীক্ষা কার্যসূচি প্রস্তুত করা হয় নিরীক্ষা কার্য শুরু করার আগে, বা আর নিরীক্ষা নোট বই চলাকালীন সময়, অর্থাৎ আমি যখন কাজ করছি আমার যেটা গরমিল মনে হচ্ছে, যেটা সমস্যা মনে হচ্ছে সেটা লিখে রাখছি। সুতরাং একটা প্রস্তুত করা হয় আগে আর একটা প্রস্তুত করা হয় কাজ চলাকালীন সময়ে। উদ্দেশ্য, কর্মচারীদের মধ্যে সঠিকভাবে কাজ বন্টন ও নির্দিষ্ট সময়ের মধ্যে নিরীক্ষা কাজ সম্পূর্ণ করাই এর মুখ্য উদ্দেশ্য। নোট বইয়ের উদ্দেশ্য কি? নিরীক্ষা কাজের গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্যাদি লিপিবদ্ধ করা ও সংরক্ষণ করাই কিন্তু এর উদ্দেশ্য। লাভ ক্ষতির ধারণা, এর মাধ্যমে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের লাভ ক্ষতি ধারণা পাওয়া যেতে পারে। একটা নিরীক্ষা কার্যসূচি বা পরিকল্পনা দ্বারা লাভ ক্ষতির ধারণা পাওয়া যেতে পারে, অনুমান করা যেতে পারে। আর নিরীক্ষা নোট বই থেকে কিন্তু লাভ ক্ষতি জানা যায়, একেবারে বাস্তবিক জানা যায়, যেহেতু এটা কাজ চলাকালীন সময়ে তৈরি করা হয়। প্রণেতা, এবারে আমরা বলতে পারি যে প্রধান নিরীক্ষক এটি প্রণয়ন করেন, নিরীক্ষা কার্যসূচি প্রণয়ন করেন প্রধান নিরীক্ষক নিরীক্ষা কার্য আরম্ভের পূর্বে। আর নিরীক্ষকের সহকারীরা এটি প্রণয়ন করেন, অর্থাৎ যারা কাজ করেন কাজ চলাকালীন সময়ে তাদের কোনো সমস্যা হলে তারা এটি প্রণয়ন করে থাকেন। সুতরাং আমরা বলতে পারি এটা সহকারীরা প্রণয়ন করে থাকেন। তো শিক্ষার্থী, এই ছিল নিরীক্ষা কার্যসূচি এবং নিরীক্ষা নোট বইয়ের মধ্যে পার্থক্য। এখান থেকে মেইনলি আমাদের যে প্রশ্নগুলো আসে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, নিরীক্ষার সাক্ষ্য প্রমাণপত্র কি তা বলো, নিরীক্ষা কার্যসূচির ধারণা ব্যাখ্যা করো। তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নিরীক্ষা কার্যসূচি এবং নিরীক্ষা নোট বইয়ের মধ্যে পার্থক্য বর্ণনা করো। এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আশা করছি আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে তোমরা এই পার্থক্যগুলো অবশ্যই খুব সহজেই জানতে পেরেছো বা বলতে পারবে। আর দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে নিরীক্ষা কার্যসূচির ধারণা ব্যাখ্যা করো, এই ধারণা বলতে ডিটেলস বলা হয়েছে, বৈশিষ্ট্য, উপাদান, সুবিধা, উদ্দেশ্য সবকিছু। তোমরা মেইনলি নিরীক্ষা কার্যসূচির বৈশিষ্ট্যটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এর ডেফিনেশন কিংবা সুবিধা কিংবা উদ্দেশ্য সবকিছুই ভালো করে জানতে পারবে। আশা করছি শিক্ষার্থী আজকের ক্লাস থেকে তোমরা কিছুটা হলে উপকৃত হয়েছ। তো আজকে এ পর্যন্তই। আগামীতে তোমাদের জন্য এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে আমি হাজির হব। দ্বিতীয় ক্লাসের যে টপিকসগুলো রয়েছে প্রিয় শিক্ষার্থী, আমাদের হাউসিং আছে, ভেরিফিকেশন আছে, ভাউচার আছে, এই টপিকসগুলোর ওপর হয়তো আমরা দ্বিতীয় ক্লাস করব, হয়তো না, আমরা এই টপিকসগুলোর ওপরই দ্বিতীয় ক্লাস করব। তো শিক্ষার্থী, সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।